নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম বেড শো নিয়ে কিছু কথা। অনেক দিন পরে এই ধরনের আবারও ভিডিওর সাথে ফিরছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর আলোচনার টপিক স্টার্ট করা যাক। চলুন প্রথমেই জেনে নিই বেড শোরটা কি। বেড শোর হচ্ছে এমন একটা অবস্থা যেখানে শরীরের কোনো একটা বিশেষ অংশে দীর্ঘদিন ধরে চাপ পাওয়ার ফলে যে ক্ষতির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু বেড শোর। এবার বলি কাদের মধ্যে বেড শোর হবার প্রবণতাটা বেশি দেখা যায়। প্রথমেই হচ্ছে প্যারালাইসিস, অর্থাৎ যাদের কিন্তু প্যারালাইসিস হয়েছে যারা নিজে নিজে মানে এক পাশ থেকে অন্য পাশ হতে পারে না, যাদের নিজস্ব কোনো কনসিয়াসনেসটাই নেই, তাদের কিন্তু বেড শোর হতে পারে। 2 নম্বরে হচ্ছে বৃদ্ধ মানুষজনদের, যারা বেশিরভাগ সময়টাই শুয়ে থাকেন, তাদের ক্ষেত্রে হতে পারে। 3 নম্বরে হচ্ছে কোনো ধরনের ক্রনিক ইলনেস, মানে অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী একটা যে কোনো রোগ হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একদিক করে শুয়ে থাকার কারণে বা শরীরে প্রেশার পড়ার কারণে কিন্তু এটা দেখা যায়। এছাড়াও যারা নড়াচড়া করতে পারে ঠিক কথাই, কিন্তু মোবিলিটি করতে পারে না, অর্থাৎ একটা পজিশন থেকে আরেকটা পজিশনের যে চেঞ্জ সেটা করতে পারে না। মনে করুন আপনি সারা রাত ধরে ঘুমাচ্ছেন, আপনার এক পাশে যদি ব্যথা হয় তখন আপনি নিজেই অটোমেটিকলি পজিশনটা চেঞ্জ করে নেবেন, কিন্তু যাদের ক্ষেত্রে এই পজিশনটা চেঞ্জ করতে পারে না তাদের ক্ষেত্রে বেড শোরটা দেখা যায়। এছাড়াও যারা ম্যাল নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশনের অপুষ্টিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। এছাড়াও যারা রোগা এবং মোটা তাদের ক্ষেত্রেও দেখা যায়। এরপরে আলোচনা করব কি কি কারণের জন্য বেড শোর হয়। প্রথমেই বলি প্রেশার, এটা আরেকটা নাম কিন্তু প্রেশার আলসারও, অর্থাৎ চাপ পড়ার ফলে কিন্তু এটা দেখা যায়। দীর্ঘদিন ধরে মনে করুন বা দীর্ঘ সময় ধরে আপনি শুয়ে বসে আছেন, তো একটা জায়গাতে আপনার প্রেশার পড়ছে, যার কারণে সেখানে রক্ত সঞ্চালন অর্থাৎ গ্যাসের যে এক্সচেঞ্জ সেটা সঠিকভাবে হতে পারছে না, যার কারণে এটা দেখা যায়। তো প্রথমেই হচ্ছে প্রেশার। 2 নম্বরে হচ্ছে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ। মনে করুন আপনি কোনো একটা প্যারালাইসিস রোগীকে একটা বেড থেকে আরেকটা বেডে শিফট করলেন, তখন যতটা সম্ভব ওই যে একটা কিছু এরিয়াতে একটা যে ঘষা লাগলো তার ফলেও কিন্তু তার ওপরের যে লেয়ারটা আছে স্কিনের সেটা কিন্তু উঠে যায়, এর ফলেও কিন্তু হতে পারে। হচ্ছে অনেকেই আছেন আনকনসিয়াস পেশেন্ট, যারা কিন্তু ওই যে বেডটার মধ্যে ইউরিন পাস করে ফেলেন, যার ফলে ওই ভিজে থাকার ফলেও কিন্তু বেড শোর হতে পারে। রয়েছে যে সমস্ত প্যারালাইসিস রোগীরা রয়েছে যারা কিন্তু নিজে থেকে একটা সাইড থেকে অপর সাইডে কিন্তু মুভ করতে পারেন না, যার কারণেও কিন্তু দীর্ঘদিন ওই একটা জায়গার ওপরে বা দীর্ঘ সময় ধরে চাপ পাওয়ার ফলে বেড শোর দেখা দেয়। একটা জায়গাতে যে বেড শোর হয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে? অবশ্যই বেড শোর বোঝার জন্য কিন্তু দুটো সাইন রয়েছে, অর্থাৎ চিহ্ন, সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ লক্ষণ। প্রথমেই হচ্ছে আর্লি সাইন এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে লেট সাইন। অর্থাৎ প্রথমেই যখন দেখি কিভাবে বুঝবেন, কোনো একটা জায়গা, বিশেষ করে কোনো একটা জায়গা, সেই জায়গাটাতে লাল হয়ে গেছে, এছাড়াও সেই জায়গাটা হতে পারে একটু নরম হয়ে গেছে আর একটু ডিসকমফোর্ট ফিল হচ্ছে, অর্থাৎ আপনি ওই জায়গাটাতে কিন্তু একটু প্রদাহ অনুভব করছেন। এবার বলি লাল হয়ে যাওয়ায় মানেই কিন্তু কখনোই বেড শোর নয়। দেখুন আপনি যখন দেখতেই পাচ্ছেন, এই যে আমি আঙুলটাকে এরকমভাবে কিছুক্ষণ ধরে হোল্ড করলাম, যার কারণে দেখতে পাচ্ছেন এই ওপরের অংশটা কিন্তু লাল হয়ে গেছে। এটাকে ছেড়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আবার নিজস্ব পজিশনে চলে আসছে, মানে নিজস্ব যে কালার সে কালারে চলে আসছে। এটা যখন না হবে, তখন যখন অ্যাবনর্মালিটি দেখা যাবে, তখনই কিন্তু সেটাকে বেড শোর বলা হচ্ছে। অর্থাৎ আপনার ওই লাল যে রঙটা রয়েছে সেই লাল রঙটা কিন্তু আর মিলছে না, মানে মিশে যাচ্ছে না কিছু সময়ের ব্যবধানে, তখন ওটা হচ্ছে কিন্তু প্রথম যে লক্ষণ। এবার বলি দ্বিতীয় লক্ষণটা কি আলোচনা করি। লেট সাইন অর্থাৎ শেষের দিকে, মানে যখন ফার্স্ট স্টেজে তো দেখলেন লাল হয়ে যাবে, এরপরে কি হবে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে লাল কালারটা তো আর যাবেই না, এর সাথে কালারটা কিন্তু ডিসকালারেশন হতে হতে একটু ব্লু বা পার্পল হতে থাকবে, আর ওই জায়গাটা ফুলে যেতে পারে। তো এইরকম আর কি, এটা হচ্ছে লক্ষণ। তবে এর পরে স্টেজগুলো বলবো, তখন আশা করছি আপনাদের কাছে জিনিসটা আরও কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বলি বেড শোরের স্টেজ।
স্টেজ অফ বেডসোর। তো বেডসোরে কিন্তু 4টে স্টেজ রয়েছে, যেরকম বার্নের আছে সেই রকমই, মানে পুড়ে গেলে যেরকম 4টে স্টেজ রাখা রয়েছে সেই রকমই আর কি বেডসোরের ক্ষেত্রেও কিন্তু 4টে স্টেজ রয়েছে। প্রথম স্টেজ আমাদের আর কি স্কিনের লেয়ার হচ্ছে দুটো, একটা হচ্ছে এই যে সবার ওপরে যেটা আছে সেটা হচ্ছে এপিডার্মিস এবং এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ডার্মিস। এরপরে কিন্তু আছে সাবকিউটেনাস ফ্যাট, এরপরে আছে আর কি বোন অর্থাৎ হাড়। এরপরে প্রথম স্টেজে কি হবে, তখন কিন্তু শুধুমাত্র এই যে ওপরের পার্টটাই ইনফেক্টেড হবে। তাহলে হলো সেটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2তে কি হবে একটু শর্টকাটে বলার চেষ্টা করি। স্টেজ 2তে হবে এপিডার্মিস এবং ডার্মিস, এই দুটো লেয়ারই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এর সাথে ব্লিস্টার ফর্মেশন অর্থাৎ ফোস্কা দেখা যাবে। থার্ড স্টেজ অর্থাৎ তৃতীয় স্টেজে কি হবে, যখন প্রথমে এপিডার্মিস এবং ডার্মিস দুটো লেয়ার এবং এছাড়াও যখন সাবকিউটিনাস ফ্যাটটা দেখা যাবে। সাবকিউটিনাস ফ্যাট সাধারণত সাদা রঙের হয়, এটা তো আমরা অনেকেই জানি যে ফ্যাট সাদা রঙের হয়। তো যখন ওই লেয়ারটা দেখা যাবে তখন হচ্ছে থার্ড স্টেজ। সব থেকে ভয়ানক স্টেজ হচ্ছে 4 নম্বরটা, যখন এপিডার্মিস ডার্মিস অর্থাৎ স্কিনের প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় নম্বরে সাবকিউটিনাস ফ্যাট পুরোটাই যখন সরে যাবে এবং হাড়টা যখন দেখা যাবে, এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর অবস্থা, এটা হচ্ছে স্টেজ 4। তো এই হচ্ছে বেডসোরের স্টেজ। বেডসোরকে মাপা হয় ব্রাডেন স্কেল দিয়ে। তো এটার আর কি মিনিমাম রেঞ্জ হচ্ছে 6 এবং ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 23। তো এটা নিয়ে বিস্তারিত পরে কোনো এক ভিডিওতে আলোচনা করব। এখন বলি বেডসোরকে আপনারা আটকাবেন কিভাবে, এইটা সকলের জেনে রাখা উচিত, তার কারণে এটা নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথমেই বলি যে সমস্ত পেশেন্টরা মানে একটা পজিশন থেকে অন্য পজিশন চেঞ্জ করতে পারেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই 2 ঘন্টা অন্তর অন্তর পজিশন চেঞ্জ করে দেওয়া উচিত। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে আছেন, তাদের কিন্তু অবশ্যই এক ধরনের স্পেশাল বেড পাওয়া যায় যেটাকে এয়ার বেড বলা হয় বা ওয়াটার বেড। এয়ার বেড এবং ওয়াটার বেড এই দুটো বেড ইউজ করলে বেডসোর থেকে রক্ষা পাওয়া সম্ভব। নম্বরে হচ্ছে যে সমস্ত পেশেন্টরা বেশিরভাগ সময়টায় শুয়ে বসে থাকেন, তাদের যদি পিঠের দিকটা একটু ম্যাসাজ করে দেওয়া সম্ভব হয়, যে সমস্ত এরিয়াগুলোতে লাল হয়েছে বা যেগুলোতে হয়নি সেগুলোতেও, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া সম্ভব। এবার বলি বিশেষ করে পিঠের দিকটাতেই কেন বলছি, কারণ বেশিরভাগ মানুষই যদি এমনি শরীরের তেমন কোনো কমপ্লিকেশনস না থাকে, তাহলে কিন্তু তারা শোয়ার সময় সুপাইন পজিশনটাকে ইউজ করে, অর্থাৎ নর্মালি আমরা যেরকমভাবে শুই সেরকম পজিশনটা। তার ফলে পিঠটাই যেহেতু বেডের সাথে বেশিরভাগ টাইমটাই প্রেশার পাচ্ছে, যার কারণে ওই এরিয়াটাতেই বেডসোর হবার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তার কারণে ওই এরিয়াটাকে যদি একটু সার্কুলার মোশনে একটু ম্যাসাজ করা যায়, তাহলে কিন্তু এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়াও পিঠের এরিয়াটাকে বা যে সমস্ত এরিয়াগুলোতে ওই যে রেডনেসটা দেখা যাচ্ছে, সে সমস্ত এরিয়াগুলোকে ভালো করে সাবান এবং গরম জল দিয়ে ধুয়ে একটু মলম বাদ দিয়ে অর্থাৎ ওয়েন্টমেন্ট বাদ দিয়ে একটু পাউডার দিয়ে রেখে দেওয়া ভালো, যার ফলে কিন্তু তাড়াতাড়ি ওই যে এরিয়াতে বেডসোরগুলো হয়েছে সেগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু অবশ্যই খাবারের মধ্যে প্রোটিনটা দেওয়াটা খুবই জরুরি, এর সাথে ভিটামিন সি এবং ভিটামিন এ আর জিঙ্ক, যেটা কিন্তু ওই যে বেডসোরগুলো হয়েছে সেগুলোকে কিন্তু হিলিং করতে খুবই সাহায্য করবে। একটা কথা মনে রাখতে হবে, যখনই পেশেন্টকে বা আপনার বাড়ির সদস্যকে শোয়াচ্ছেন, মানে যারা আর কি এরকম অবস্থাতে আছে, তাদের সবসময় চেষ্টা করবেন তাদের বেডটা যাতে কোনো রকমের কোনো ভাঁজ না থাকে, কারণ ভাঁজ থাকলে তারা তো আর নিজে থেকে ওইটা কোনো ঠিক করতে পারবে না, যার ফলে কিন্তু সেই জায়গাটাতে একটু প্রেশার বা ঘর্ষণ হবার সম্ভাবনাটা বেশি। আর আরেকটা কথা বলি, যেটা অবশ্যই সকলেই করে থাকেন, নখটাকে ছোট ছোট করে কেটে রাখবেন, যার ফলে ধরুন আনকনসিয়াস পেশেন্ট যে আর কি নিজের নখের দ্বারাতে নিজে আঁচড়ে ফেলবে, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এইগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন অনেকেই কিন্তু বেডসোর এরকমভাবে আটকানোটাও সম্ভব, এই যে সমস্ত পেশেন্টদের এই সব অসুবিধা রয়েছে তারপরেও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিভাবে সুস্থ করবেন, অর্থাৎ ট্রিটমেন্ট কি কি রয়েছে, চিকিৎসা।
সুস্থ তো কিভাবে আটকাবেন বললাম। এবার চিকিৎসা কী কী রয়েছে। চিকিৎসা প্রথমেই বলি, এখানে কিন্তু ওয়েন্টমেন্ট ব্যবহার করবেন, সেটা অবশ্যই হবে ওয়াটারপ্রুফ। দ্বিতীয় নম্বরে হচ্ছে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ওই যে ঘাগুলো রয়েছে ওই ঘাগুলো অর্থাৎ উন্ড যে এরিয়াগুলো সেগুলো আর কি পরিষ্কার করবেন। তৃতীয় নম্বরে রয়েছে ড্রপস ইনসুলিন দেবেন। এইবার বলি আরেকটা কিন্তু টেকনিকও আছে, সেটা হচ্ছে বাল্ব টেকনিক। এই টেকনিকের মধ্য দিয়ে কিন্তু বেডশোরকে মানে চিকিৎসা করা হয় বেডশোরের। এটা কীরকম বাল্ব টেকনিক মানে হচ্ছে আগেকার দিনে অনেকেই দেখে থাকবেন একটা 100 ওয়াটের বাল্ব পাওয়া যেত, হলুদ কালারের আর কি, যেটা দেখতেন রোশনিটা বেরোতো হলুদ রঙের। সেইটা কি করবেন, পেশেন্ট যিনি আছেন তার 45 থেকে 60 এবং ম্যাক্সিমাম হচ্ছে 100 সেন্টিমিটার দূরে রেখে ওই যে বাল্বটাকে দিয়ে ওই পেশেন্ট যিনি রয়েছেন তাকে কিন্তু তাপটা দিতে হবে, যার ফলেও কিন্তু এই যে বেডশোর এই চিকিৎসার ক্ষেত্রে এটা কিন্তু খুবই উপকারী। এটাকে বলা হয় বাল্ব টেকনিক। তো এই আর কি, এইগুলো সমস্যার সঙ্গে সম্মুখীন অনেকেই অনেক সময় হতেই হয়। তো যাই হোক, এইরকমভাবে এইগুলোকে একটু ডিল করার চেষ্টা করবেন। এছাড়াও তো ডাক্তারের পরামর্শ নেবেনই নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন।